সময় রাত 11:50। অমাবস্যা শুক্রবারে স্বাগত জানাই। আমি সিয়াম আছি আপনাদের সাথে। আমার সাথে রয়েছে তাওসিফ, সাউন্ডে উৎসব এবং আরো অনেকে। কথা না বাড়িয়ে প্রথমে আমরা একটা ইমেইলে চলে যাব। এই ইমেইলটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন আমাদেরই একজন শ্রোতা এবং একজন ইনার ডেভিল অথবা ইয়াসিন নামে যারা চিনি। তার পাঠানো ইমেইলটি আমি এখন পড়ে শোনাতে যাচ্ছি। বেশ কিছু বছর আগের কাহিনী। কিছু বয়স কম ছিল, কিছুটা ছোট ছিলাম। বয়স তখন হয়তো 14 বছর। ঠিক মনে আছে, দিনটি শনিবার ছিল। আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের একটা মফস্বল শহর। কাকার বাসায় ঘুরতে গিয়েছিলাম। 4 তলা বিল্ডিং। কাকাতো ভাই সীমান্ত ও অনন্ত খুব খুশি আমার আর বড় বোনের ঘুরতে যাওয়ায়। সারাদিন হই হুল্লোড় করার পর কারো যেন আমার ঘুম নেই চোখে। রাত 2:30 বাজে আমরা বেশ বড় স্পিকারে ফুল ভলিউমে মিউজিক শুনছিলাম। যদি বা বড় মানুষেরা শুয়ে পড়েছিল, আমি, আমার বড় বোন, সীমান্ত আর অনন্ত গান নাচেন। আমরা ড্রয়িং রুমের দরজা আটকিয়ে শেষ হয় না, গান বেজেই চলে। গল্প সিনেমা নয়, গল্প কাহিনী নয়, নয় বড় গল্প কম। দুঃখ করেছি জয়, পাই না তো কোনো ভয়, আমার পরিচয় শুন। আমরা নিজেদের মধ্যে নিজেরা নিমজ্জিত, খাচ্ছি চিকেন ফ্রাই অথবা কোক। এমন সময় হঠাৎ করে আমাদের বাসার মেইন দরজায় কে জানি টোকা দিল অনেকবার। প্রথমে ভাবলাম কাকা হয়তো আমাদেরকে চেক করতে আসছে। বড় কোনো মানুষ আসার ভীতি আমাদের সবাইকে গ্রাস করে। সবাই থেমে গেলাম। সবাই ভাবলাম আজ হয়তো বকা থেকে রক্ষে নেই। দরজা খুলে দেখি কেউ নেই। ভাবলাম হয়তো ভয়ের কারণে ভুল শুনেছি। কিছুক্ষণ পর আবার নক। যেহেতু আমরা 2 তলায় ছিলাম, গিয়ে আবার দরজা খুলতে যাচ্ছিল না কেউ। সীমান্ত যেহেতু আমার চেয়ে মাত্র 12 ঘন্টা ছোট, তাই আমরা দুইজন ঝগড়া করা শুরু করলাম কে যাবে। পরে ঠিক হলো দুজনেই যাই। আবারও কেউ নেই। আমার মেজাজ, দুবারই মজা করছে কেউ। দরজার সামনে কেউ ছিল না। উপর থেকে আপু ডাকলো। দরজা লাগাতে দরজা লাগাতে গিয়ে শুনি সীমান্ত বলছে, "এ, এই এই।" সাথে সাথে দেখি একটা 3-4 বছরের হিজাব একটা মেয়ে দোতলা সিঁড়ি দিয়ে নামছে। বাচ্চাটার চেহারা দেখতে মারাত্মক, কিন্তু অনেক ছোট আর অসম্ভব ধীরে ধীরে নামছে সিঁড়ি দিয়ে। আমার মাথা তখন সেখানে যেন আটকে গেল। বাসাটা আমার চাচার নিজের বাসা। তাহলে এই মেয়েটা থেকে আসলো। সারা বিল্ডিং এ কোনো তালার ভাড়াটের তো এত ছোট না। সীমান্ত বলল, চলো পিচ্ছিটাকে ফলো করি। এত রাতে ফলো করবো? আমরা না চাওয়া কেন জানি বাচ্চা সিঁড়ি থেকে নেমে উঠানে দাঁড়ালো। হাসছে, কি সুন্দর খিলখিলে হাসি। একই সাথে ভালো, আবার হাত পা ঠান্ডা হয়ে।
আমরা দেখলাম একটু দূরে মেয়েটা অবাক হলো। মেয়েটা আমাদের মুখোমুখি হয়ে আমাদের ডাক দিচ্ছে। সীমান্ত সামনে যেতে গিয়ে ইশারায় মানা করে পিছনে দেখতে। আমি পিছনে তাকিয়ে দেখি আরেকটা মেয়ে। আমা আমার বোন। সাথে, সাথে শুনি উপর থেকে আবার আমার বোন ডাকছে। এ কি? একই সময় একই সাথে নিজের বোনকে সামনে দেখা আর তার সাথে দোতলার উপর থেকে বোনের ডাক শুনি। অহেতুক একটা ছিল। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। শীতের রাত কিছু অনুভব করতে পারছিল। সীমান্ত এমন সময় বলে, পিছিয়ে ছেলেটা কে রে? ভালো মতো তাকিয়ে দেখি এটা আপন একটা ছেলে। পা থেকে মাথা ঘোরাতে গিয়ে আরেকবার শরীর ঠান্ডা। ছেলেটির চোখের মনি নেই, সম্পূর্ণ সাদা আবরণ। সীমান্ত সাহস করে ছেলেটির কাছে গেল। ছেলেটির চোখে কোনো মনে ছিল না, চোখ ছিল কালকা। সীমান্ত কেন যেন ভয় পেল না। সীমান্ত পাগল কি সীমান্ত হঠাৎ বলল, এই তুই কেডা? এরপর সে কিন্তু ছেলেটি যেন নিশ্চুপ। হঠাৎ ছেলেটা ডান বামে মাথা ঘুরিয়ে দেখলো। সাথে সাথে আমরা দেখলাম ওর পিছের ছায়াটা যেন অনেক বড় হয়ে গেছে। ছায়াটা যেন নড়ছে, কিন্তু ছেলেটি আগের জায়গায় দাঁড়িয়ে আছে। সে একবারও যেন চোখের পলক ফেলছে না। তখনই আবার দেখলাম ছেলেটা কাঁদা শুরু করছে, চোখ দিয়ে রীতিমতো রক্ত ঝরছে। একই সাথে কাঁদে, আবার একই সাথে হাসছে। সে সময় সীমান্ত চেঁচিয়ে উঠে বলল, পালা পালা বলে সে দৌড়ে বাসায় ঢুকলো। আমি বুঝতে পারলাম হয়তো আমরা পা ভয়ে নাড়াতে পারছি না। নিচে তাকিয়ে দেখি ছোট্ট মেয়েটা শুয়ে আমার পা ধরে আছে আর যেন বিকৃত শব্দে হাসছে। আমি মনে মনে আল্লাহকে ডাকতে থাকি। এরপর হঠাৎ যেন কিছু মনে পড়ল। চোখ খুলে দেখি আমি দাঁড়িয়ে আছি সেই রুমে, যে রুম থেকে আমরা বেরিয়ে এসেছি। আমি মনে করতে পারছিলাম না আসলে হয়েছিল। আমি ওখান থেকে কেমনে ফেরত এসে কিভাবে পালিয়েছিলাম ওখান থেকে, আদৌ কি কিছু হয়েছিল বুঝে উঠতে পারছি। কিন্তু বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখলাম ছেলেটা দাঁড়িয়ে আছে অন্ধকারে। হ্যাঁ, মেয়েটার হাতে একটা পা। নিচে তাকিয়ে দেখি আমার ক্ষতই আছে, কিন্তু ওই পাটা যেন কার। এসব ভাবতে ভাবতে পরদিন সকাল আসলো। কখন ঘুমিয়ে গিয়েছি আমি টের পাইনি। উঠে দেখি যেন সব স্বাভাবিক। আমিও যেন ভুলে যেতে চাই, যেন ছেড়ে ফেলতে চাইলাম এই ঘটনা। ওদিন রাতে আমার ঘুম যেন পাচ্ছিল না। আমার মাথায় গত রাতের ঘুরছে। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যেন কিছুই হয়নি। হয়তো মাথা খারাপ হয়ে গিয়েছিল, বা হয়তো বা ঘুমের কমতির কারণে আমি কিছু দেখেছিলাম, অথবা খুব ভয় পেয়েছিলাম কোনো কারণে, তাই এসব দেখেছি। হয়তো স্বপ্ন, হয়তো স্বপ্ন। কোনো কারণে এরপর কার যেন কান ভেসে, ছোট একটা ছেলের কান। সে যেন কাঁদছে, কান্না যেন থামতেই চাইছে। আমি এবার লাফ দিয়ে উঠে বসলাম, রুমের লাইট জ্বালালাম। আব্বুকে ডেকে বললাম, আপু
শুনতে পাচ্ছিস? পরে আপু বলল, "তুই কাঁদছিলি কেন?" আমি বললাম, "কই না তো।" তাহলে কান্নার শব্দ আসছিল কোথা? দুজনে বুঝলাম হয়তো খাটের নিচে। সাহস পাচ্ছিলাম না খাটের নিচে তখন আমরা আমাদের কাকাকে ডাকলাম। কাকা তখন পৌঁছায়। অনন্তকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সেই মুহূর্তে সাহস করে নিচে দেখলাম অনন্ত আমাদের বিছানার নিচেই। ওর চেহারা যেন ফ্যাকাশে। এরপর অনন্তকে বের করে আমার কাকি কোলে তুলে রুম থেকে নিয়ে গেল। শুধু আমি খেয়াল করলাম অনন্ত সেই হিজাব পরা মেয়েটার মতো যেন মুচকি হাসছে। ধন্যবাদ ইয়াসিন এই ঘটনাটা পাঠানোর জন্য। তৌসিফ, ধন্যবাদ সিয়াম ভাইয়া। আসলে কিছু ঘটনার ব্যাখ্যা কখনোই কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না। আর ঠিক এমনই আমরা ঘটনা শুনলাম মাত্র। যদি আপনার জীবনেও এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন। ইমেলে জানিয়ে দিবেন যে আপনি নিজে এসে ঘটনা বলবেন নাকি আমরা পড়ে শোনাবো। এরই মাঝে আমাদেরকে দেখতে পাচ্ছি অনেকেই মেসেজ পাঠিয়েছেন নো মাইক চ্যাটে। আমি সেগুলো একটু পড়ে দিতে চাইবো। আমাদেরকে প্রিন্স মেসেজ করেছেন, ও দ্যাট ওয়াজ ক্রিপি, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে আরাম রুম্মান মেসেজ করেছেন, জোস হচ্ছে গল্প, সাউন্ডটাও জোস। এবং আরও দেখতে পাচ্ছি যে অনেকেই শাহেদের প্রশংসা করছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে মেসেজ পাঠানোর জন্য। আর আমি কথা বাড়াবো না এই মুহূর্তে, আমি সরাসরি আজকে আমাদের শোয়ের প্রথম গেস্টের কাছে চলে যাব এবং আমাদের সাথে আছে এই মুহূর্তে আদিল। আর আমি চাইবো আমি আদিলের কাছে চলে যেতে। আদিল, যদি তুমি আজকে তোমার প্রথম ঘটনাটা শেয়ার করতে আমাদের সাথে। হ্যালো তৌসিফ, আসসালামু আলাইকুম সবাইকে। এটা আমার প্রথমবার ফ্যান থেকে স্টোরি শেয়ার করা। সো ঘটনাতে চলে যাই। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা মূলত আমার সাথে ঘটনা। ঠিক আমার সাথে না, আমার মায়ের সাথে কথা বলতে পারি। সালটা ছিল 2013। আমার বাবা 2013 সালের নভেম্বরের দিকে মারা যায় এবং বাসা চট্টগ্রামে থাকায় আমাদের ফুল ফ্যামিলি বাবা ডেড বডি নিয়ে চট্টগ্রামে আসি ইমিডিয়েট, বিকজ আমাদের বাড়িতে বাবাকে দাফন করতে হবে। বাবা মারা যাওয়ার পর প্রায় 1 মাস, ঠিক 1 মাস বলবো কি 10-15 দিন হতে পারে, আমাদেরকে আমাদের নিজেদের গ্রামের বাড়িতে থেকে যেতে হয়। তো অনেক রকমের কুসংস্কারের সামনাসামনি তখন হয়েছে। আমার মায়ের গহনা খুলে ফেলা হয়েছে, নাকফুল খুলে ফেলা হয়েছে। অনেক রকমের কুসংস্কার বাংলাদেশে এখনো ভরা, যেগুলো সামনাসামনি হয়েছি আমি। আমাদেরকে টিভি দেখতে দেওয়া হতো না, ফল খেতে দেওয়া হতো না, কোনো রকম ফ্রুটস খেতে দেওয়া হয়নি। এতটাও প্রত্যন্ত গ্রামে না থেকেও এত কুসংস্কারের সম্মুখীন হয়ে ছিলাম। খুব বাজে অবস্থায় ছিলাম, মানসিক অবস্থা খুব খারাপ ছিল। তো এত কিছু দেখে আমাদের ঢাকায় চলে আসা লাগতো। তাও ভাইয়ার পড়ালেখা, ভাইয়া এইচএসসি দিত তখন, আমি ছিলাম ক্লাস 6-এ। তো বাবা মারা যাওয়ার পর আমরা ঢাকায় চলে আসি প্রায় 1 মাসের মধ্যে।
আম্মু খুব মন মরা হয়ে থাকতো আব্বু চলে যাওয়ার পর। ঠিক কিরকম সেটা আমি দেখেছি, বলে বোঝানো সম্ভব না। যেহেতু আমার বাবা মা একসাথেই ছিল, তারা একসাথে ঘুমোতো, আমরা দুই ভাই ছিলাম, তো আমরা দুই ভাই আমাদের রুমে, আর বাবা মা একসাথে রুমে থাকতো। তো আব্বু মারা যাওয়ার পর আমিও বয়সে ছোট ছিলাম তখন, আমাকে বলা হয় আম্মুর সাথে থাকতে। কেন থাকতে বলা হয় এটার এক্সাক্ট রিজন আমি তখনও বুঝি নাই, যতক্ষণ না পর্যন্ত আমার সাথে ঘটনাটা ঘটে তখনও পর্যন্ত আমি বুঝি নাই আসলে কেন আমাকে বলা হয়েছিল একসাথে থাকার জন্য। তো আব্বু চলে যায় প্রায় 40 দিন হয়ে যাচ্ছিল প্রায়। তো তখন আই গেস ডাব্বি 4 অথবা 3 এই মুভিটা খুব হিট করেছিল। কোন সাল ঠিক আমার মনে পড়ছে না, কিন্তু তখন প্রচুর হিট ছিল। তো আমার ভাইয়া তখন একটা ফোন নিয়েছিল, ওয়ালটন প্রেমো GF3, যতটুকু মনে পড়ে। ভাইয়া মুভিটা ডাউনলোড করেছিল। তখনের অবস্থা খুব খারাপ ছিল, ওয়াইফাই ছিল না কারো বাসায়, থাকলেও খুব রেয়ার। তো অনেক এক্সাইটেড ছিলাম মুভিটা নিয়ে, ডাটা দিয়ে টাকা পয়সা ভরে মুভিটা ডাউনলোড করা। আমরা দুই ভাই মুভি দেখবো আজকে। মুভি দেখা শেষ হয়ে ঘুমাবো, এন্ড সকালবেলা স্কুল ছিল আমাদের দুই ভাইয়েরই। তো আমরা সবাই রাতে ডিনার করলাম একসাথে, 3 জন, আম্মু, আমি, ভাইয়া। ডিনার করার পর আস্তে ধীরে ভাইয়া বলে চল মুভি শুরু করবো, তুই কি আসবি? তো যেমন কথা তেমন কাজ, আমি রেডি হচ্ছিলাম মুভি দেখার জন্য। ভাইয়া সেদিন রাতে ভয় পাচ্ছিল, খুব বিভৎস একটা মুভি, আমরা সবাই জানি ডাব্বে সিভিলের মুভিগুলো। আমাকে বলেছে ইউজিফা নিয়ে আয় ওই রুম থেকে, যেহেতু আমরা মুসলমান সেহেতু আমাদেরকে, আমরা কোরআন শরীফ, ওজিফা সবকিছু আমাদের বাসায় আছে। তো ভাইয়া সেদিন আমাকে বলে তুই 2টা কোরআন শরীফ নিয়ে আসবি, একটা মাথার দিকে রাখবো, একটা হচ্ছে পায়ের ওদিকে রাখবো। দ্যাট মিনস আলমারি ছিল ভাইয়ার বেডের পায়ের সাইডে, তো সেভাবে রাখা হয়। ওজিফা আনি, ওজিফা সে মাথার পাশে রাখে। আমরা শুরু করি। আচ্ছা, বলে রাখা ভালো, আমরা যেই ঢাকাতে যে বাচ্চাটাতে ছিলাম, আব্বু যখন ছিল তখন আমরা ছিলাম দোতলায় ছিলাম কর্নারে, সেটাতে কোনো প্রবলেম হয়নি যদিও। তো আব্বু মারা যাওয়ার পর মাইন্ড চেঞ্জ করে আমরা নিচতলায় চলে আসি। দ্যাট মিনস কি বলবো, কর্নার ছিল বাসাটা। আমার নিজের কাছেও মাঝে মাঝে ভারী ভারী লাগতো থাকতে। তো আমাদের বাসাটা ছিল কর্নারে বাসার। আমরা সবাই জানি কর্নারের বাসা খুব একটা সুবিধার হয় না যদি আলো বাতাস না যায়। ভাগ্য ভালো ছিল আমাদের এখানে আলো বাতাস আসতো, দিনের আলো দেখতাম, সামনে একটা খালি জায়গা ছিল। তো আমরা মুভি দেখা শুরু করলাম ভাইয়ার আমি। মশারি খাটানো হইলো, মশার ভিতর ঢুকলাম, মুভি দেখা শুরু করলাম। একদম মুভিতে ছাড়ার সাথে সাথে মানে আমাদের ড্রয়িং রুমে, ড্রয়িং এন্ড ডাইনিং যে কোনো একটাতে হুটহাট শব্দ হলো, যেন কিছু নড়লো। আমরা দুই ভাই এক কানে একটা ইয়ারফোন, আমার কানে একটা, আমার ভাইয়ার কানে একটা। তো আমরা মনে করলাম কিছু আম্মু উঠছে, পানি খাচ্ছে কিছু। তখন সময় ছিল সম্ভবত 11:30, রাত 11:30। তো আমরা আম্মু মনে করে কিছু বলি নাই, তো মুভি শুরু করলাম আবার। জাস্ট ইন্ট্রোটা দেখছিলাম, শুরু হচ্ছিল। তারপর কয়েক মিনিট দেখলাম, যদিও ছোটকাল থেকে আমার ক্রিপি জিনিস দেখতে ভালো লাগে, যার জন্য
খুব একটা ভালো লাগে, মানে খারাপ লাগেনি। আর খুব একটা ক্রিপি জিনিস ছিল না প্রথম প্রথম। ঠিক 10-15 মিনিট যখন অতিক্রম করলো, আবার ড্রয়িং রুমের সোফাতে খুব জোরে করে একটা আওয়াজ হলো, যেন সোফাটা কেউ সরালো হাত দিয়ে টেনে। আমরা দুই ভাই ভয় পেয়ে গেছি, যাচ্ছিল না, যে না তুই যাবি, আমি তোকে মুভি দেখাচ্ছি এমন ফোনে। তো আমি যাই, আয়াতুল কুরসি পড়তে পড়তে আগাই। তো সোফা সোফার মতো ছিল একদম, কেউ নড়ে নাই, মানে কেউ ধরে নাই সোফাটা। আমি যেটা মনে করছিলাম নড়ে গেছে, সেরকম কিছুই না, নর্মালি সোফার মতো আছে, সবকিছু ঠিক আছে। তো আমি আবার আসছি মুভি দেখতে, আবার শুরু করলাম মুভিটা। এই 2-3 মিনিট যেতে না যেতে আম্মু রুম থেকে সাউন্ড আসলো, আম্মুর আম্মু কাশছে খুব। তো আমার আম্মুর ঘুমের মধ্যে কাশতো, ঠান্ডা লাগলে, তো সেটা নর্মাল ছিল। তো আমি আর ভাইয়া বলতেছিলাম আম্মু কাশতেছে, ফ্যান স্লো করে আছে। তো আমি গিয়ে আবার ফ্যান স্লো করলাম, আমার ভাইয়া যায় নাই, ফ্যান স্লো করে দিয়ে মুভি আর দেখতে দেয় নাই। আমার ভাইয়া বলেছে তুই চলে যাবি, তোকে আর মুভি দেখাবো না। আমি বলতেছি ভাইয়া আমি দেখবো মুভি, প্লিজ দেখাও, এগুলো সেগুলো বলছিলাম, কথা বলছিলাম অনেক কষ্টে রাজি করিয়ে। আবার মুভি দেখতে বসে আম্মু বিকট একরকম গোঙানি, যেটাকে বলি আমরা, গোঙাচ্ছিল খুব আস্তে আস্তে। আমরা দুই ভাই হাসছিলাম, দেখো আম্মু কান্না করছে, মুভি ঘুমের মধ্যে আম্মু কান্না করতেছে। ভাইয়া বলতেছে তখন তুই যা, তুই চলে যা, রাত হয়ে গেছে, তুই আর তোর স্কুল আছে, তুই চলে যা, তুই ঘুমাবি আজকে, আর মুভি দেখাবো না তোকে। তো আর কি করব, অনেক টানা হেঁচড়া করে দেখতে পারি নাই, শুইতে চলে আসলাম। তো আম্মু তখন থেমে গেছে ততক্ষণে ঘুমানি। তো আমার হাতে একটা টর্চ লাইট ছিল, যেটা আমাদের বাসায় এখনো আছে। টর্চ লাইটটা ল্যান্টার্ন টাইপ টর্চ লাইট। টর্চ লাইটটা করলাম কি, হাতে নিয়ে আমি প্রত্যেক রাতে ঢুকতাম, যদি আমার সাথে কোনো মশা ঢুকতো সেই মশাগুলোকে মারতাম। তো মশারি খুলে ঢুকলাম, পাশে বসলাম, শুতে যাব, টর্চ লাইটটা জ্বালালাম, মশা আছে নাকি দেখলাম। প্রায় 5 মিনিট মতো আমি এদিক সেদিক করে দেখছি কোনো মশা নাই, যে দুই একটা ছিল ওগুলোকে মেরে ফেলছিলাম। শুয়ে আছি কিছুক্ষণ, লাইট টাইট অফ করে হয়তো বসে বলছিলাম। আকাশে তখন আমাদের বাসা থেকে আম্মুর রুমটা থেকে আকাশ দেখা যেত, রাতের আকাশে অনেকগুলো তারা ছিল সেদিন, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আর আমি তারা দেখছিলাম আকাশে। আর ঘুম আসছিল না খুব একটা, কারণ মুভি দেখতে পারি না, যেটা কষ্ট ছিল আমার কাছে। ভাইয়া মুভি দেখতেছে, তখনও তার রুমের লাইট জ্বালানো, মুভি দেখতেছে। তো তার রুম ছাড়া বাকি সবগুলো রুমের লাইট অফ। জাস্ট আমাদের পাশে যে বাসাটা ছিল, বিল্ডিং ছিল, তাদের রুমে হঠাৎ করে ওদের বাচ্চা, দুটা বাচ্চা ছিল, টুইন যতটুকু মনে পড়ে, ওরা ঘুম থেকে উঠে গেল, কান্না করছিল। তো ভাইয়াটা উঠে সম্ভবত লাইট জ্বালিয়ে তার বাচ্চাদেরকে শান্ত করছিল। তো যার জন্য বাসাটা বাসাটা ছিল একটু নিচে তাদের, আমাদের বাসাটা একটু উপরে, নিচতলা হলেও খুব উপর উপর করে বানানো ছিল বাসাটা। তো তাদের রুম থেকে অ্যাঙ্গেল ওয়াইজ খুব ক্ষীণ আলো আসছিল, যেটা রুমে পড়ছিল। আশেপাশে অন্ধকার, শুধু একটা জায়গায় আমাদের রুমের একটু করে আলো দেখা যাচ্ছিল। আর বাঁ পাশে যে ভাইয়ার রুম ছিল, ভাইয়ার রুমের দরজার সামনে একটু লাইট এসছিল তার
রুমে লাইট জ্বলছিল যার কারণে। তাছাড়া সবকিছু ছিল অন্ধকার। তো আমি ঘুমাচ্ছিলাম, চোখ বন্ধ, আমার ঘুম আসছিল আবছা আবছা। হঠাৎ করে আমার আম্মু গোঙানো শুরু করলো বীভৎসভাবে। বীভৎস বলতে সেটা কিরকম মুখে বলে বোঝানো সম্ভব না। আমি ছিলাম পাশে, যে ছিল সে বুঝতে পারে। লাইক তোমাকে যদি কেউ জোর জবরদস্তি করে নিয়ে টেনে চলে যায় এবং তুমি তোমার মুখ যদি বন্ধ থাকে, তুমি যেই আওয়াজটা করবে ঠিক সেরকম আওয়াজ করছিল আমার আম্মু। অনেক, প্রায় 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট অনেক বেশি যদি বলতে যাই। 1 মিনিট অনেক বেশি, অনেক ঘুমাচ্ছে। আমি স্বাভাবিক, আমি ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে আমি জাস্ট তাকিয়েছিলাম। এবং যেহেতু ছোটকাল থেকে ভূত ফ্যানের খুব বেশি বড় ফ্যান ছিলাম, তো মনে করেছিলাম বোবা টোবা ধরছে আমাকে। তো আমি বোবা ধরছে মনে করে আমার বাঁ পাটা করলাম কি, আমার আম্মুর ডান পায়ের সাথে লাগিয়ে দিলাম। যেহেতু বোবা ধরলে আমরা সবাই জানি বডিতে একটু থেকে একটু স্পর্শ করলে বোবাটা চলে যায়। কিন্তু আমার আম্মু গোঙানি থামে নাই তখন, কন্টিনিউয়াসলি সে গোঙাচ্ছিল, কান্না করছিল। তারপরে করলাম আমি কি, বসে গেলাম, বসে আমার হাতটা জোরে করে চেপে ধরলাম, তাও থামছে না। এরপর শুরু করি ধাক্কাধাক্কি। ছোটকাল থেকে আমি খুব সেন্সিটিভ ছিলাম। লাইক আমার আপু যেহেতু স্ট্রোকের রোগী ছিল, আম, আপনাদের সবাই মনে আছে কিনা জানি না, এনটিভিতে আগে আগুন লেগেছিল, সেটা কোন সালে মনে নেই। আম, সেই সময় আমার আব্বুকে, আমার বড় ভাইয়া করে কি, ঘুমের মধ্যে খুব জোরে ধাক্কাধাক্কি করে। ধাক্কাধাক্কি করাতে গিয়ে আব্বুর একটু হার্ট একটু দুর্বল ছিল, তো আব্বুর একটু ব্যথা করে বুকে। তখন থেকে আমি এই ব্যাপারগুলোতে খুব মানে কনসিয়াস ছিলাম। লাইক ভয় সাথে সাথে ডেকে দিতাম না, বুঝতাম আগে কি হচ্ছে। তো তখন থেকে বুঝতেছিলাম আমি আমি তখনও বসে বসে সেগুলো সবকিছু চিন্তা করছিলাম, মাথায় এত কিছু আসতেছিল, আমি বসে বসে লাইক চিন্তা করছি আমার কি আমাকে ধাক্কা দেওয়া উচিত হবে, আম্মু আবার কিছু করে বসে থাকলে। ক্লাস 7-এ পড়ি তখন, ভাবছিলাম। না পেরে যখন দেখছি গোঙানি শুরু, থামছেই না, আমি ধাক্কা ধাক্কি শুরু করলাম। আম্মুর শোল্ডার ধরে আমি রীতিমতো আম্মুকে ঝাঁকাচ্ছিলাম। ঝাঁকাতে ঝাঁকাতে তাও দেখছি আমার আম্মু ঘুমাচ্ছে, থামছেই না সে, থামার নাম নেই। তারপর আমি আমার মাকে না পেরে মুখে খুব চর চর দিচ্ছিলাম, থাপ্পড় যেটাকে বলি। থাপড়াতে আম্মু মোটামুটি একটা সেন্সে আছে। আম্মু কি করছিলাম আর কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আম্মু তখন সেন্সে আসে এবং আমাকে তখন বলে, কি হয়েছে, তুই আমাকে মারতেছিস কেন? ঘুমের গলায় বলছিল, তুই কি হয়েছে, তুই আমাকে মারছিস কেন? আম্মু, তুমি কান্না করতেছো কেন? যে আমি কান্না করতেছি কোথায়? যে আম্মু তুমি কান্না করতেছো, যে কিছু হয় নাই বাবা, ঘুমিয়ে যাবে। আমি বলছি আম্মুকে তখন, ঘুমাবো কেন, তুমি খুব কান্না করতেছো, তুমি জানো, উঠে বসো, কি হয়েছে বল। বাবা কিছু হয় না, এইসব নর্মাল আছে, তুই ঘুমা, কালকে বলবো। শুধু এটা বলছে আম্মু আমাকে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ঘুমাও তুমি। শুতে না শুতে আমি লাইটটা হাতে নিয়েছি, কি মনে করে আমি ঠিক জানি না, আমার টর্চ লাইট, যেটা ল্যান্টার্ন লাইট, হাতে নিয়ে টর্চটা আশেপাশে মারতে মারতে আম্মুর যেই পাশে শুয়েছিল মাথার কর্নারের দিকে চলে
ঠিক কোনা বরাবর হাতের। আমি প্রথমেই বলছিলাম আলো খুব কম আসছিল, আবছা আলো, একদম আবছা। আর চাঁদ তখন পূর্ণিমা চলছিল, পূর্ণিমার দ্বিতীয় কি তৃতীয় দিন যতটুকু মনে পড়ে। আবছা আলোতে আমি দেখি দুটো অবয়ব। আমার স্পষ্ট এখনো মনে আছে, আমার গা শিরশির করে ধরছিল, এখনো আমার লোম দাঁড়িয়ে গেছে। দুটো অবয়ব, ছায়া, মূর্তি, এগুলো কি ছিল? পশম, গায়ে খুব পশমওয়ালা, like বামন আমরা যাদেরকে বলি, বামনও না, বানর, বামন, যাই বলি, স্টিল হয়ে দাঁড়িয়ে আছে ডান পাশে। ডান পাশে যেটা ছিল সেটার হাইট ছিল হোপফুলি 1 ফুট। তো তার বাম পাশে যেটা ছিল সেটা ছিল 1.5 ফুট অথবা 1.2 ফুট, এই টাইপের বামন আকৃতির কিছু। আমরা মাথার উপরে, উপরে বলতে কর্নারে দাঁড়িয়ে ছিল খাটুর। এবং আমার লাইট তাদের সামনে যেতে না যেতেই আমার লাইট অফ হয়ে যায়। আমার ভালো লাইট, আমার ভালো টর্চ লাইটটা কাজ করা বন্ধ করে দেয়। ওদের গায়ের উপর পড়তে পারছে, শুধু আবছা আলোতে তাদেরকে আমি দেখছিলাম। আমার ভালো লাইটটা যায় বন্ধ হয়ে, তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত আমার ল্যান্টার্নটা একই অবস্থায় আছে, আলো জ্বলে না। চার্জ ফুল করলো, আমি দেখে রীতিমতো ভয় পেয়ে গেছি, কিচ্ছু বলতে পারতেছেন না। আমি ভাইয়াকে যে ডাক দিব চিল দিয়ে, গলায় কোনো শক্তি ছিল না, আমার শব্দ চলে গেছিল গলা থেকে, আমার স্বর চলে গেছিল গলা। আমি চুপ হয়ে একদম সোজা হয়ে শুয়ে গেছি। আম্মুকে শক্ত যতটুকু পারছি শক্ত করে জড়িয়ে না, হাত পা যা আছে এভাবে আমি আম্মুকে আর যেতে দিব না। আমি যা হয়েছে বুঝে গেছিলাম তখন, যা হয়েছে আমি যেতে দিব না আম্মুকে। কোনো রকমে আজকে আম্মুকে হাত ছাড়া করা যাবে না। আম্মুকে শক্ত করে যেভাবে পারছি ধরে রাখছি। প্রথমে 5 মিনিট, তারপর 10 মিনিট, 15 মিনিট। সময় যায়, আমার ঘুমাতে আমার আরো ভয় লাগে। আমি লাইটটা নিয়ে আবার আশেপাশে দেখি কিছুক্ষণ, খুব সাহস করে মাথার উপরে তুলে তুলে দেখি, এই নাকি আবার চলে আসলো, এই নাকি আবার কিছু করলো। সেরকম দেখতে দেখতে ভোর হয়। যখন আজান দেয় তখন আমার গা হালকা হয়ে যায়, একটু স্বস্তি পাই। সত্যি কথা বলতে গেলে খুব ভারী লাগছিল ততক্ষণ পর্যন্ত, ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত। তো সেভাবে ফজর আজান দিল আর আমি চোখ লেগে আসলো, ঘুমিয়ে গেলাম। সকাল 11টা 30, না 10টা 30 ছিল। 10টা 30 আমার ঘুম ভাঙে, 11:30 থেকে আমাদের স্কুল ছিল। এন্ড আমি ঘুম থেকে উঠে ফোন নেই, আমার আমরা ফোন ইউজ করতে যখন লাভা অ্যাটম 2 এতে গেমস খেলছিলাম, সাবওয়ে সার্ফার্স। খেলতে খেলতে 32 লাখ যখন করি, আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠি। আমার বলে কি রে আদিল, উঠছস, এদিকে আয়। চট্টগ্রামের ভাষায় বলছিল। তারপরে বলছে তুই তুই কালকে রাতে কি হয়েছিল? আমি বলছি কি হয়েছে মানে কি, তুমি বলো কি হয়েছে, তুমি কান্না করেছো কেন? আমি বলতেছিল আমি কান্না করছি, কে বলছে তোকে? সত্যি তুই কি মজা করতেছিস আমার সাথে? আমি তো কান্না করি না। আমি বলছি আম্মু তুমি কান্না করেছো। লাইক একটা আর্গুমেন্ট হয়ে যায় ছোটখাটো মা ছেলের মধ্যে। তো আমি বললাম তুমি কান্না করছো, এখন বলো কি হয়েছে। আম্মু বলে আমাকে তুই বল কি দেখছো, কি হয়েছে তোর সাথে। আমি বলছি আম্মু যদি সত্যি বলতে চাই তাহলে আমি কালকে তোমার মাথার উপরে দুটো মানুষ দেখছিলাম, বামন আকৃতির মানুষ। কি বলতে পারবো না, পশু কিছুই বলতে পারবো না, এগুলো কি ছিল।
কিন্তু আমি দেখেছিলাম যেগুলোকে দেখে আমি বছর পর্যন্ত ঘুমাতে পারি। তোমাকে ইয়ে দেখ তোমাকে দেখে দেখেছি। আম্মু আমার চোখের দিকে বড় বড় করে তাকিয়ে বলতেছে, কি বলতেছিস তুই এগুলো? তুই কি মজা করতেছিস? বলছি, মজা কেন করবো? আম্মু আবার বলে আমাকে, তুই কি মাইন্ড রিড করা শুরু করছিস নাকি? আমি বলছি, না আম্মু, আমি মাইন্ড রিড করছি না, আমি দেখছি যেটা সত্যি বলছি। আম্মু বললো হঠাৎ করে যে কালকে আমাকে ঘুমের মধ্যে তুই যাদেরকে দেখছিস ওরা আমাকে নিয়ে যেতে আসছিল। তুই যে বলছিস দুইজন দুইজন আমাকে টানা হেঁচড়া করতেছিল এবং তাদের পেছনে অনেকজন ছিল, আর আমি হিসাব করতে পারি। তা আমি কান্না করছিলাম, ওরা আমাকে জোর করে যখন টেনে নিয়ে যাচ্ছিল, আমি শুনে রীতিমতো অবাক হয়ে গেছি। কি ছিল এগুলো? কি বললাম নাকি সত্যি? আমি বিশ্বাস করতে পারিনি, এবং এই ঘটনা হয়ে যাওয়ার 1 বছর মধ্যেও আমি কাউকে বলিনি। অনেক বছর পর, অনেক বছর শুধু আম্মু আর আমার মধ্যে ছিল ব্যাপারগুলো। বড় যখন হই তখন আমি আর ফ্যামিলি মেম্বার কাজিনদেরকে শেয়ার করি, কাজিন থেকে আমার গার্লফ্রেন্ডকে শেয়ার করি, এভাবে আর কি। আর এটা সম্ভবত 3য় বার আমি এই ঘটনাটা কাউকে শেয়ার করছি, আপনাদের সবার মাঝে শেয়ার করলাম। এটা ছিল আমার ঘটনা। ধন্যবাদ থ্যাংক ইউ। আদিলকে তোমার ঘটনার জন্য। বেশ লম্বা ঘটনা ছিল। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর এর মধ্যে আমি নোম্যাক চ্যাটে কিছু মেসেজ আগের বা পরের সবগুলো পড়ে নিতে চাই, যেখানে আমাদেরকে বিবেক প্রথম মেসেজ করেছিল। অনেক ভয় লাগছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে হচ্ছে নোম্যাক চ্যাটে যারা আমাদের কিছু বলতে চাইবেন বা জানাতে চাইবেন, পিং করে মেসেজ করবেন যাতে আমরা সেগুলো পড়তে পারি। আমাদের একজন হোস্ট বা দুইজন হোস্ট দুজনকেও মেনশন করতে পারেন বা পিং দিতে পারেন, যাতে হচ্ছে আমরা মেসেজগুলো আপনাদেরকে পড়ে শোনাই। আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে আমাদেরকে জানাবেন। এছাড়াও আমাদেরকে হচ্ছে যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে হচ্ছে নোটিশ বোর্ডে আমাদের নোটিশটির মধ্যে একটি ইমেল অ্যাড্রেস পাবেন, সেখানে আমাদেরকে ইমেল করে দিবেন। আর ইমেলের মধ্যে জানিয়ে দিবেন আপনারা কি চান, যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই অথবা আপনি নিজের এক্সপিরিয়েন্স নিজে শেয়ার করতে চান। আর এর সাথে আরো বলতে চাই যে হচ্ছে আপনাদের সুবিধার জন্য আরেকটিবার বলে রাখতে চাই যে আপনারা যদি শুনতে অসুবিধা হয় তাহলে হচ্ছে বটের সাউন্ডটা কিছুটা কমিয়ে রাখবেন, যাতে যারা ঘটনা বলছে বা আমাদের হোস্টদের ভয়েস যাতে আপনারা স্পষ্ট শুনতে পান। আরো কয়েকটি মেসেজ পড়ে নিব, যেখানের মধ্যে আমাদেরকে প্রিন্স বেচিটা সহ বিবেক সহ আমাদেরকে মেসেজ করেছেন। এছাড়া আমাদের কানা সাহেব বা উৎসর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা থাকে তারও অনেক প্রশংসা করছেন। এছাড়া অনেক কিছু আরো মানুষজন বলছেন, যেমন বিবেক আবার লিখেছে, প্যাকেট বা ঠোকার লিখেছে। এছাড়াও আমাদেরকে বিবেক আবার লিখেছে, আচ্ছা আল্লাহ আমার আচ্ছা হ্যাঁ বুঝছি। অনেকে বাথরুমে যেতে পারছেন না। তো আশা করি আপনারা নিয়মটি বুঝতে পারবেন, আর আশা করি নিয়ম অনুযায়ী আমরা আমাদের শোটি চালাতে পারবো। আমাদের পরের স্টোরির জন্য আমরা আমাদের দ্বিতীয় হোস্টের কাছে চলে যাব। তাসিফ ফারহান, তোমার দ্বিতীয় স্টোরি যদি শুরু করতে। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাইয়া। স্টোরিটা আমার পাশের বাসার এক আন্টি থেকে নেওয়া। তিনি আমাকে যেভাবে লিখে দিয়েছেন আসলে আমি সেভাবেই পড়ছি। হোস্টেল লাইফ যে বা যারা কখনো থাকেননি খুব মিস করেছেন আর কি। কারণ আপনি অনুভবই করতে পারবেন না কতটা মজার ও কতটা যন্ত্রণার। এ যেন এক অতি যত্নে গড়া বিশাল পরিবার। 2009-এর ঘটনা। আমাদের রুমে আমরা 4 জন, আর ফুল হোস্টেলে প্রায়
100 জনের কাছাকাছি মেয়েদের বসবাস। মুসলমানদের পবিত্র ঈদুল আজহার দিন ঘনিয়ে এসেছে, আর তাই বলা যায় হোস্টেলে অনেকটা জনমানবহীন অবস্থা। আমি আমার রুমে আছি এবং আমার রুমে বাকিরা গ্রামে চলে গিয়েছে। আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্রী। সায়েন্সের ছিলাম বলে পড়াশোনার চাপ ও প্রাইভেটের চাপ প্রচুর ছিল, এবং তার সাথে প্র্যাকটিক্যাল তো ছিলই। তাই প্র্যাকটিক্যালের কাজে আমি আর তাড়াতাড়ি গ্রামে যেতে পারিনি। তাই আমি, সাফা, আজমেরি, সনি, সাইমা ও অন্যান্যরা গ্রুপের 4 জন মিলে আমরা বিভিন্ন রুমে ছিলাম। ওই সময়টায় লোক সংখ্যা বলতে পুরো হোস্টেল জুড়ে আমরাই ছিলাম। আমাদের কলেজে 2টো হোস্টেল ভবন ছিল এবং দুটোই 4 তলা বিশিষ্ট। খুব চমৎকার নাম ছিল হোস্টেল ভবন দুটির। সিনিয়র আপুরা যেটিতে থাকতেন সেটির নাম শাপলা, আর আমরা ছিলাম শিউলি হোস্টেল। আমার লাইফে আমি যতটুকু এনজয় করেছি তার সমস্তটাই হোস্টেল জুড়ে। আমার আনন্দের ভুবন, কেননা সবাই আমাকে খুবই ভালোবাসতো এই হোস্টেলে। সাফা, আমি এবং আজমেরি আমরা 3 জনই একই রুমে চলে আসি, কারণ আমার রুমের বাকি মেম্বাররা গ্রামে চলে গিয়েছে। সেদিন ওই হোস্টেলে আমাদের শিউলি বিল্ডিংয়ে 3rd ফ্লোরে শুধু আমরা 3 জনই ছিলাম। অনেক মজা করছিলাম এবং মজা করতে করতে কখন যে রাত 3:25 মতো বেজে গেল টের পাইনি। হঠাৎ সাফা দরজা খুলল, বলল, তোরা দাঁড়া, আমি একটু বের হচ্ছি। কে জানি করিডোর দিয়ে এত রাত্রে হাঁটাহাঁটি করছে। ও একটু সাহসী ছিল, আর আজমেরি ছিল একটু ভীতু টাইপের। সাফা দরজা খুলে বাইরে গেল। এদিকে আমি আর আজমেরি বায়োলজির প্র্যাকটিক্যাল খাতা লিখছি ও ড্রয়িং করছি। কিছুক্ষণ বাদে আজমেরি বলল, সাফা তো বাইরে গেল, এখনো আসছে না কেন? ওর একটা বাজে হ্যাবিট ছিল ওয়াশরুমে অনেকক্ষণ কাটানোর। তাই আমি মজা করে বলতে লাগলাম, ও হয়তো ওর ওয়াশরুমের বয়ফ্রেন্ডের সাথে টাইম দিচ্ছে। খুব মশকরা করতাম আমরা। খানিক বাদে আমার সন্দেহ হতে লাগলো যে এত সময় হয়ে গেল ও আসছে না কেন। তাই আমিও বেরিয়ে পড়ি। দরজা খোলা ছিল কিছুটা, বাইরে আসতেই একটা দমকা হাওয়া বয়ে গেল আমার শরীরের উপর দিয়ে। আমি ওয়াশরুমের দিকে এগোতে লাগলাম। সবগুলো ওয়াশরুমই ফাঁকা। তাই পরে ভাবলাম ও হয়তো বেলকনিতে। আবছা অন্ধকার ছিল চারপাশ। চাঁদের হালকা আলোয় কিছু একটা দেখতে পেলাম। সেটির দিকে এগিয়ে গিয়ে দেখলাম যে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি তো ধরেই নিলাম ওই হয়তো সাফা। তাই পা টেপে টেপে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। ওর কাছাকাছি এসে ওর ঘাড়ে হাত দিতেই বিকট এক অট্টহাসিতে ফেটে পড়লো সেই জিনিসটি। আমি বললাম, আমাকে ভয় দেয়া হচ্ছে না তো? আমার দিকে ঘুরে তাকাতে আমি যা দেখলাম তা হলো সাদা কাপড় পরা
এক যুবতী, আমাদের বয়সী, কিন্তু চুলগুলো সাদা, চোখ দুটি নেই, শুধু জল জল করছে অক্ষি কুটুর। ইহা বড় এক মুখ, কিন্তু মুখের মধ্যে কেমন যেন এক বৃহৎ অন্ধকার গহ্বর, রক্তের নেশায় মগ্ন। কি বিচ্ছিরি একটা গন্ধ আসা শুরু করেছে ওর গায়ে থেকে। আমার ভয়ে সারা শরীরের রক্ত শুকিয়ে এসেছে। আমি ভয়ে কাঁপছি, আমার শরীর ভয়ে অবশ হয়ে যাচ্ছে। আমি চিৎকার করছি, কিন্তু মনে হচ্ছে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি দোয়া পড়ার চেষ্টা করি, কিন্তু মনে হচ্ছে আমার শরীরে ছুরির মতো কিছু একটা ঢুকছে। এই অশুভ শক্তিটা কি আমার ঘাড়ে কামড় দেওয়ার চেষ্টা করছে? আর সেখানে আমি আমার সমস্ত শক্তি দিয়ে তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছি। এক পর্যায়ে আমি তার থেকে ছুটে রুমের গেটের সামনে গিয়ে পড়ে যাই। কানে শুনছি ওই অতৃপ্ত আত্মাটি আমাকে বলছে, তোর কপাল ভালো। আমি শুনলাম দূর থেকে কোথায় যেন ফজরের আজান হচ্ছে। আমি অচেতন হয়ে পড়ে যাই। তারপর কি হয় আমি জানি না। পরদিন সকালে যখন পানির ঝাপটায় চোখ খুলি, সবাই কান্না করছে। পরে জানতে পারলাম যে সাফা সেকেন্ড ফ্লোরে গিয়েছিল, আর আমি করিডোরে যে ভূত বা আত্মাটাকে দেখেছিলাম সেটি এক বড় আপুর। তিনি অনেক আগে পারিবারিক কারণে হোস্টেলের ফ্যানের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দিয়ে মারা যান। তারপর থেকেই তার আত্মা ঘুরছে। বিভিন্ন জন বিভিন্নভাবে তাকে দেখেছে, যেমনটা গত রাতে আমার সাথে হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আসিফ তোমার ঘটনার জন্য। সুইসাইড অথবা সমস্যা বা যেরকম সুইসাইডের প্রমোটাল জিনিস না, তারপরে অনেকে অনেক কারণে অনেক কিছুর জন্য হয়তো করে দেয়, অথবা কিন্তু এসব যে হয়তো কোনো কারণে অতৃপ্ত থেকে যায় বা কোনো কিছু হয়তো পরে কোন এক জীবিত মানুষকে এরকম একটি ঘটনার সম্মুখীন করবে, সেটা বলার বাইরের জিনিস। তো আমাদেরকে নোমাই চ্যাটে মেসেজ দেওয়া হচ্ছে। আমি আবার আপনাদেরকে জানাবো, যারা আছে আমাদের কিছু বলতে চাইবেন যা বা কোনো মতামত জানাতে চাইবেন, তাদেরকে আপাতত রিকোয়েস্ট করবো যে নোমাই চ্যাটে আপনারা আমাদের হোস্টের যে কোনো একজন বা দুজনকেই পিং করবেন, পিং করে মেসেজ দিবেন, যেগুলো আমরা পড়ে শুনবো। কারণ অসংখ্য মেসেজ এখানে আসে যেগুলো বলা যাচ্ছে না আমাদের জন্য বা নিজেদের জন্য লেখা হচ্ছে। তো আপনাদের মতামত পড়ে শোনানোর জন্য আমাদেরকে পিং করাটা মোটামুটি দরকারি। এখানে আমাদেরকে বিবেক লিখেছে, আমি কিনতে দেব। ধন্যবাদ। আপনার অতটুকু ভয় লাগলে সেটা আমাদের জন্য অনেক ভালো জিনিস। গোস্ট লিখেছে নমস্কার। এছাড়াও আরো সাদাত লিখেছে। আমি আবারও জানাচ্ছি যে আপনারা যদি আমাদের কিছু জানাতে চান তাহলে দয়া করে আমাদেরকে পিং করে জানাবেন, যাতে আমরা মেসেজগুলো পড়ে শোনাতে পারি। এসবের পর আমরা এখন চলে যাবো আমাদের তৃতীয় গেস্টের কাছে। নাসা, হ্যালো। জি ভাইয়া।
হ্যাঁ, তুমি যদি তোমার ঘটনাটি পুরো শোনো, তুমি যদি তোমার ঘটনাটি বলতে। আচ্ছা। বাকি সবাইকে এর মধ্যে আমি অনুরোধ করব, যারা ঘটনা বলছেন না বা হচ্ছে কোনো কোনো কিছু জানানোর থাকলে সেটা আমাদেরকে নো মাইক চ্যাটে জানাচ্ছেন। আপনারা মিউটে থাকবেন যাতে হচ্ছে বাকিদের কথা আপনারা স্পষ্ট শুনতে পান। ধন্যবাদ। নাসা, আমরা নাসার কাছে চলে যাচ্ছি। আচ্ছা, শুরু করছি। আমার একটা দুঃসম্পর্কের মামা। মামা সবসময় একা থাকতে পছন্দ করতেন। আমার নানুর বাড়িতে সবার মধ্যে মামাই শুধু এরকম একা একা থাকতেন। তিনি বই পড়তে খুব পছন্দ করতেন। মামা যখন 30 বছর পার হয়ে গেল, তখন ফ্যামিলি থেকে সবাই জোর করলো বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তিনি বিয়ে করলেন না। একাই থাকতেন, একটা ছোটখাটো জব করতেন, সারাদিন অফিসে থাকতেন, বাসায় এসে বই পড়তেন, টুকটাক রান্না করে খেয়ে ঘুমায় যেতেন। একদিন এরকম অফিস থেকে এসে বই খুঁজছিলেন, পড়ার জন্য তিনি পড়ার ঘরে গেলেন। আলমারি থেকে একটা বই নিলেন। বইয়ের নাম ছিল তিথির নীল তোয়ালে। সুন্দর একটা বই। বইটা নিয়ে তিনি তার বেডরুমে গেলেন, কিছু স্ন্যাক্স টাইপ জিনিস আর জুস নিয়ে আতশোয়া হয়ে বইটা পড়া শুরু করলেন। প্রথম 5 পেজ পড়ার পর 6th পেজটা একটু ছেঁড়া ছেঁড়া ছিল। দেখে মনে হচ্ছিল ইঁদুর অথবা উই পোকা কেটে ফেলছে। তিনি একটু বিরক্ত হয়ে গেলেন। বইটা এমনভাবে ছেঁড়া ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। তাই তার বুকশেলফে গিয়ে অন্য একটা বই নিলেন। সেই বইয়ের একই অবস্থা, 5-6 পেজ পড়ার পর একটু ছেঁড়া ছেঁড়া। তিনি ভাবলেন বুকশেলফটা আসলে অনেক পুরাতন হয়ে গেছে, সেই দাদার আমলের বুকশেলফ। এটাকে রেখে আর কাজ নাই, নতুন একটা কিনে নিয়ে আসছি। তো পরের দিন অফিস থেকে আসার পথে একটা ফার্নিচারের দোকানে গিয়ে তিনি বুকশেলফ খুঁজতে লাগলেন। কোনোটাই পছন্দ হচ্ছিল না, তাই একটা লোহার আলমারির মতো সেটা দেখে ভালো লাগছে, আর সেটার মধ্যে কোনো উই পোকা ইঁদুর ঢুকতে পারবে না যেটা বই কেটে ফেলবে। তাই সেটাকে অর্ডার দিয়ে বললেন যে আমি একটু বাইরে থেকে ঘুরে আসতেছি, এটা আমার বাসায় পৌঁছে দিন, আর আমার হাতে এই মুহূর্তে টাকা নেই, ব্যাংক থেকে টাকা নিয়ে আপনাকে দিয়ে যাব। ও শপকিপার তো আচ্ছা, শপকিপার মেনে নিল। তারপর মামা আসার সময় টাকা নিয়ে সব শপকিপারকে দিল, তারপর আলমারিটা তার বাসায় পৌঁছে দিতে বলল। পরের দিন আলমারিটা পৌঁছে গেল, আর সেটা পড়ার ঘরে বুকশেলফের পাশে জায়গা পেল। তিনি ভাবলেন আজকে ভালো লাগতেছে না, কালকে বইগুলো আলমারিতে ভরবো।
তো যে বাবা, পরের দিন অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেল। অনেকটা দেরি, রাত ৯টা বেজে গেল। অনেক বেশি কাজ ছিল তো। আসার পরে তিনি ভাবলেন যে আজকে আর গোছায় কাজ নাই, একটু পরে তো ঘুমায় পড়তে হবে, তাই খেয়ে দিয়ে ঘুমায় পড়ি, কালকে গোছাবো। তো তিনি অল্প কিছু রান্না করলেন রাতের খাবারের জন্য, খেয়ে নিলেন, তারপর লাইট অফ করে দিয়ে মশারিটা নিয়ে শুয়ে পড়লেন। রাত 12টার দিকে তিনি ঘুমিয়ে পড়লেন। হঠাৎ রাত 1:30টার দিকে তার ঘুম ভেঙে গেল। একটা শব্দ, একটা মেয়ের কান্নার শব্দ, একটা মেয়ের হাসির শব্দ, না না কান্নার শব্দ, না ওয়েট, হাসির শব্দ। অনেক কনফিউজিং ছিল, হাসি নাকি কান্না। সেটাকে মনের ভুল ভেবে ঘুমানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু সেই শব্দটা একটু পর পর আসে, একটু পর পর চলে যায়। হাসিটা এরকম, আর হাসতে হাসতে হঠাৎ করে কান্না, একটু পর পর থেমে যায়, আবার চলে আসে, থেমে যায়, আবার চলে আসে। তারপর মামা আর ঘুমাতে পারলেন না। রাত 3টার দিকে তিনি ভাবলেন যে কোত্থেকে আসে, পাশের বাসায় কান্না করতেছে নাকি কেউ। তিনি ভাবলেন তিনি দেখবেন, শব্দটার রহস্য উদ্ঘাটন করবেন। এই ভেবে তিনি যেই বেডরুমে লাইটটা অন করলেন, আর কান্নার শব্দ একদম চলে গেল। কিছুক্ষণ অপেক্ষা করলেন, 5 মিনিটের মতো সুইচের কাছে দাঁড়িয়ে থাকলেন, কিন্তু কোনো শব্দ পাওয়া যায় না। তখন তিনি শান্ত মনে, মামা খুব সাহসী ছিলেন, মামা অফিস থেকে এসে ঠিক করেছিলেন অফিস থেকে আসার পরে বই গুছিয়ে রাখবেন। কিন্তু প্রথম দিন অফিস থেকে আসতে দেরি হয়ে গেছিল। তারপর তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, আর ঘুমের মধ্যে রাত 1টার দিকে ঘুম ভেঙে গেল। তিনি একটা মেয়ের কান্নার হাসি শব্দ শুনতে পেলেন। হাসি আর কান্না একসাথে। সেটা রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যেই লাইট জ্বালাবেন, লাইট জ্বালানোর পরে শব্দটা একদম চলে গেল, আর একটুও শোনা যায় না। তো কি আর করবেন, লাইটটা অন রেখে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে কালকের ঘটনা ভেবে হেসে দিলেন যে আমি কি নিয়ে ভয় পাইছি, আমার এটা নিয়ে ভয় পাওয়া উচিত হয় নাই। তো অফিসে গেলেন, অফিস থেকে আজকেও দেরি করে ফেললেন। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লেন, আজকে ভাত খেতে ইচ্ছে করছিল না, তো ভাত না খেয়ে
এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়লেন। এখন ঘুম ভাঙলো 12:30টার দিকে। এবারে কান্নার আওয়াজটা ছিল একটু আস্তে। এত আস্তে ছিল যে তিনি হালকা হালকা শুনতে পাচ্ছিলেন। তিনি ঠিক করলেন আজকে লাইট জ্বালাবেন না, আজকে রহস্যটা উদ্ঘাটন করতেই হবে। যেই ভাবা সেই কাজ। একদম লাইট অফ করে দিয়ে তিনি শব্দ যেখান থেকে আসতেছিল সেই উদ্দেশ্যে এগোতে লাগলেন। তার ধারণা ছিল শব্দটা আসতেছে রান্নাঘর থেকে, কিন্তু সেটা ভুল। শব্দটা আসতেছিল পড়ার ঘর থেকে। পড়ার ঘরে ঢুকে তিনি বুঝতে পারলেন শব্দটা আসতেছিল আলমারির ভেতর থেকে, যে আলমারিটা তিনি গতকালই কিনেছেন। মামার তো অনেক সাহস, তাই মামা আলমারির একদম কাছে গিয়ে আলমারির দরজায় কান দিয়ে বসে থাকলেন কিছুক্ষণ। একটা মেয়ের হালকা হালকা কান্না, হালকা হালকা হাসির শব্দ পাওয়া যাচ্ছিল, আর অল্প কিছু কথা, যেমন ওরা আমাকে ধরে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ওরা পারেনি, কিন্তু ওরা আবার পেরেছে। একই সাথে পেরেছে আবার পারেনি, একই সাথে পেরেছে আবার পারেনি। এই কথাটা এত ঠান্ডা গলায় বলেছিল মেয়েটা, মামার আত্মা শুকিয়ে গেছিল। মামা ওই রুম থেকে দৌড়ে এসে তার বেডরুমে ঢুকে একদম দরজা অফ করে দিয়ে বিছানার উপর বসে থাকলেন। সারা রাত ঘুমাতে পারলেন না। পরের দিন তিনি অফিসে গেলেন না। রাতের বেলা সব লাইট অফ করে দিয়ে আলমারির সামনে বসে থাকলেন। যখন রাত 12টা বাজলো তখন সেই আগের মেয়ের গল্প শুরু হলো। হাসি, কান্না, একটু একটু গল্প, একটু একটু কথা। এভাবেই মেয়েটা প্রতি রাতে কথা বলতো, আর মামা প্রতি রাতে আলমারির সামনে কান লাগিয়ে বসে থাকতেন। তার 1 বছর পর মামা মারা যায়। কিভাবে মারা যায়, কেন মারা যায়, আমরা তার কিছু জানি না। আমরা জাস্ট একটা লেটার পাই। সে লেটারে লেখা ছিল, আমি মেয়েটার সন্ধান পেয়েছি। আর মামার এই স্টোরিটা আমরা মামার ডায়েরি থেকে জানতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ নাসা তোমার ঘটনার জন্য। নিতান্ত স্বাভাবিক কিছু না একটা কাপড়ের পিছন থেকে আওয়াজ আসা বা কোনো একটা মেনহাসি কান্নার মিশ্রণ। যাই বলি, সলভ না হওয়া কিছু ঘটনা আনআনসার্ড থাকে, বা এটা কোনো বিশ্লেষণে দিতে না পারার যে অমীমাংসিত অবস্থা, হয়তো ওখানে কেউ পড়তে চাই না বা চাইবো না, কিন্তু সেসব ঘটনা হয়ে থেকে যায়। আর সেসব ঘটনা থেকে আমাদের কাছে ঘটনা আসে। আর আপনারা যদি কোনো ঘটনা এরকম জানাতে চান তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন, যে ইমেল অ্যাড্রেসটি আমাদের নোটিশ বোর্ডে পাবেন।
আর আপনারা যদি আমাদের কিছু লিখতে চান তাহলে শোয়ের হোস্ট ২ জন অথবা ২ জনের যেকোনো একজনকে পিং করে আপনাদের মেসেজ লিখে ফেলুন, যাতে আমরা আপনাকে পড়ে শোনাতে পারি। আমাদেরকে মেসেজ করেছে হচ্ছে আলাদিন সহ আরো অনেকে, তো সে যদি কিছু মেসেজ পড়ে নিতে। জি ভাইয়া, অবশ্যই। আমাদেরকে আলাদিন মেসেজ থ্যাঙ্কস আমাকে ভয় দেখানোর জন্য এন্ড ওয়াশরুমে না যেতে দেওয়ার জন্য। আমাদেরকে বিবেক আরো মেসেজ করেছেন, আল্লাহ তোমার নাম নিয়ে টয়লেটে গেলাম আল্লাহ। ওকে। আমাদেরকে গোস্ট মেসেজ করেছেন, however have to go। ওকে। আমাদেরকে অতনু মেসেজ করেছেন, ইয়া নাসা হ্যাজ এ ডোপ ভয়েস। এছাড়া অনেকেই মেসেজ করেছেন। আমি পড়বো আশা করি, বাট এরই মাঝে আমি সরাসরি সিয়াম ভাইয়ের কাছে চলে যাব, সিয়াম ভাইয়ের দ্বিতীয় ঘটনার জন্য। সিয়াম ভাইয়া, যদি আপনি আপনার দ্বিতীয় ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ তাওসিফ। আমার এই পরের ঘটনাটি আসলে একটি লোককথা, এমন একটি লোককথা যেটির ব্যাপারে হয়তো অনেকে শুনে থাকবে, হয়তো অনেকে এটা নিয়ে জানে, অথবা এটি সময়ের সাথে চলে এসেছে। ঘটনাটি ২০০ বা ৩০০ বছর আগে, যে সময় মিডিয়া বা এত কিছু প্রচলন ছিল না। এই ঘটনাটি আসছে মূলত একটি আয়না থেকে। একজন ব্রিটিশ নাগরিক স্যার জেমস তার বিশাল ম্যানশনের একটি কোণায় ঢেকে রাখা একটি বড় আয়নার অর্ডার করেন। সামনে তার স্ত্রীর জন্মদিন আসছিল। তিনি সেই জন্মদিনে তাকে উইশ করার একটি অভিনব পদ্ধতি এনেছেন। তার চিন্তা ছিল, আমার স্ত্রীর চেয়ে সুন্দরী কেউ হয় না, তাই তাকে তার চেয়েতে সুন্দর কোনো গিফট আমার দেওয়া সম্ভব নয়। এজন্য এমন কিছু দেব যাতে সে নিজেকে সম্পূর্ণ দেখতে পায়। তিনি তার চাকরিদেরকে দিয়ে একটি মানুষ সাইজের আয়নার অর্ডার করলেন, যেটি তিনি একটি বড় চাদরে ঢেকে একটি আলাদা রুমে রাখলেন। তার ইচ্ছা, তিনি একটা সময়ে তার স্ত্রীকে ডেকে অবাক করবেন এত বড় আয়না দিয়ে, আর বলবেন, দেখো, তোমার চেয়ে সুন্দর আর কেই বা হতে পারে। কিন্তু আয়না যখন আনছিলেন, রাখার সময় সে ক্লজেট রুমে একটা কোণায় কেন জানি আওয়াজ শুরু হচ্ছিল, ঠক ঠক ঠক, যেন কেউ আয়নার ওপাশ থেকে টোকা দেয়া শুরু করেছে। স্যার জেমস ভাবলেন টোকার আওয়াজ। তিনি ভাবলেন হয়তো বা এটা রাখতে কোনো আওয়াজ হচ্ছিল যেটি টোকার আওয়াজের মতো শোনায়। তিনি সেটি নিয়ে আর ভাবলেন না। রাতের বেলা যখন তিনি তার মাস্টার বেডরুমে তার স্ত্রীর সাথে ঘুমোচ্ছেন, হঠাৎ ঘুম ভেঙে গেল। বেডসাইড সুইচে একটা জায়গায় ঘড়িতে সময় দেখলেন রাত ২টো। অনেক রকম রাতে ঝিঝি পোকা এবং অনেক আওয়াজ শুনতে পাচ্ছিলেন। রাতে ঘুম আসছিল না, আর পানির পিপাসাও পেয়েছিল। নিজের স্ত্রীকে ডাকতে মন চাইল না, আর শাগরেদদেরকে চেঁচিয়ে ডেকে নিজের স্ত্রীর ঘুম ভাঙাতে ইচ্ছা করলো না তার।
নিজের সুন্দরী শ্রী মেরির দিকে তাকালেন তিনি। তিনি ঘুমোচ্ছিলেন। ভাবলেন তিনি পানি নিতে নিজেই যাবেন। হঠাৎ আবার সেই দরজার টুকু। কে? দরজায় দরজায় কে? তিনি উঠে দরজা খুলে বেরোলেন। বারান্দা থেকে বাইরে তাকিয়ে দেখলেন দূর দূরান্তে কাউকে দেখা যাচ্ছে না। কোনো লণ্ঠনের আলো নেই, নেই কোনো মানুষের চিহ্ন। তিনি যেন শুনেই চলেছেন দরজার টোকার আওয়াজ, তারপরেও তিনি ভাবতে লাগলেন যে আসলে কি হচ্ছে আমার সাথে। ভাবলেন যা হোক, ঘুমানো দরকার। ঘুমিয়ে গেলেন। বাকি দিনগুলো হয় স্বাভাবিক কাটলো। তিনি কিন্তু তা মাথা থেকে ফেলতে পারছিলেন না। ভুলে যেতে চাইলেন সেই কাহিনী। তাও কেন যেন মনে পড়ছিল দরজায় টোকা কে দিয়েছিল। পরদিন রাত্রে তিনি ঘুমোচ্ছেন, ঠিক 2টো। আবার তার ঘুম ভেঙে গেল। উঠে বসে আজকে জিনিস আবিষ্কার করলেন তার পাশে মেরি নেই। তিনি ধড়ফড়িয়ে উঠে বসলেন। মেরি, মেরি তুমি কোথায়? বেরিয়ে এলেন ঘর থেকে। তার বিশাল ঘরে খুঁজতে লাগলেন। স্যাগ্রেদদের চেঁচিয়ে ডাকতে থাকলেন, যেন কারো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি হঠাৎ ভাবলেন নিচে ক্লজেট। দৌড়ে যাওয়ার পর তিনি ক্লজেট রুমটি খুলে দেখলেন তার আদরের স্ত্রী মেরি ঠিক আয়নাটির সামনে বসে আছে। তার সাদা গাউনটি এখনো পরা, চুল মুখের সামনে দিয়ে দেওয়া, তার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু কাপড়ের জন্য স্পষ্ট বোঝা যাচ্ছিল এটি মেরি। তিনি ডাকলেন, মেরি, তুমি এখানে কি করছো? মেরি তার দিকে ফিরল, কিন্তু এই মেরিকে যেন তিনি চিনতে পারছেন না। চোখগুলো লাল, তার দিকে ভয়ানক একটি দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সেই দরজাটুকুনোর শব্দ যেন তাকে গ্রাস করে নিতে চাইছে। মেরি উঠে দাঁড়ালো এবং শূন্যে ভাসতে শুরু করলো। তুই আমাকে কেন নিতে এসেছিস? এই একটি ভয়ে কাবু হয়ে যাওয়া স্যার জেমস মাটিতে পড়ে গেলেন। কি হচ্ছে তার সাথে? কেন এভাবে হচ্ছে? মেরি কেন? তিনি তার স্যাগ্রিদদেরকে ডাকার চেষ্টা করলেন, কিছু ভেবে পাচ্ছিলেন না। তার গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। তিনি কি করবেন, কিভাবে করবেন, কোনো খোঁজ পাচ্ছিলেন না। হঠাৎ মেরি যেন ঝুলে পড়লো কোনো কিছুর সাথে। চেঁচিয়ে তার স্ত্রীকে ডাকতে গিয়েও তিনি ডাকতে পারলেন না। সেন্সলেস হয়ে গেলেন স্যার জেমস। যতক্ষণে তার জ্ঞান ফিরেছে ততক্ষণে তিনি নিজেকে আবিষ্কার করলেন নিজের ঘরের লনে। আশেপাশে পুলিশ, তার স্যাগ্রেদরা তাকে যেন অদ্ভুত ভাবে দেখছে। কি হয়েছে এখানে? কেউ তাকে কোনো জবাব দিচ্ছিল না, অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকাচ্ছিল। তার হঠাৎ মনে পড়ল, মেরি, মেরি। তিনি দৌড়ে গেলেন সেই ক্লজেট রুমে, কিন্তু তিনি যা দেখলেন তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। সেই সাদা গাউন, সেই মেরি, সেই ঝুলে পড়া মেরি।
কিন্তু মেয়েটিকে যেন ফাঁসি থেকে ঝুলানো অবস্থা থেকে নামানো হয়েছে এইমাত্র। পুলিশরা তার দিকে তাকিয়ে আছে। কি হলো, কেন হলো, তার জবাব চাইছে স্যার জেমসের কাছে। স্যার জেমস কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। এরপর যতদিন স্যার জেমস জেলে ছিলেন ততদিন তার কাছে শুধু একটাই কথা শোনা গিয়েছিল, আয়না আমার মেয়েকে কেড়ে নিয়েছে, আয়না আমার মেয়েকে কেড়ে নিয়েছে। ধন্যবাদ। আসলে আয়না কি এমন এই জিনিসটি, হয়তোবা আমাদের প্রতিচ্ছবি দেখায়। আমাদের সবার বাসায় আয়না আছে। হয়তো আমরা যারা শুনছি, আমাদের সবার আশেপাশে হয়তো কোনো আয়না থাকতে পারে। দেখুন না একবার ওই আয়নাতে গিয়ে নিজের প্রতিচ্ছবি কি দেখা যায়, নাকি অন্য কোনো প্রতিচ্ছবি ভেসে আসে। যাই হোক, সিয়াম ভাইয়া শেষবারের মতো যদি কিছু মেসেজ পড়ে নিতে চাই। এখানে আমাদের বেশ পুরনো কিছু মেসেজ দেখা যাচ্ছে। এখানে শেষ পর্যন্ত আমাদেরকে আলাদিন লিখেছে successfully have feed everything. We'll take that as a huge compliment. এছাড়া আমাদেরকে আরো অনেকে লিখছেন, যেমন অতনু লিখেছে। এছাড়া অনেকে। আপনারা যদি আমাদেরকে কিছু জানতে চান তাহলে আমি সাজেস্ট করবো আপনারা হোস্টের যে কোনো দুইজন বা দুইজনকে একসাথে পিং করবেন, পিং করে হচ্ছে আপনাদের মেসেজ লিখে জানাবেন, আমরা সেই মেসেজ আপনাদের পড়ে শোনাবো। ইতিমধ্যে আমাদেরকে ঈশান লিখে পাঠিয়েছে, এটা কি বলবো, এখন তো আর বাথরুমে যেতে পারবো না। আসলে লিখেছে আমি স্পেশাল। এছাড়া কজা লিখেছে হচ্ছে খিদা লেগেছে বাট ভয়ের কারণে যেতে পারছি না। ধন্যবাদ কজা। আমাদেরকে নাপাকের প্রেসিডেন্ট লিখেছে বহুদিন পর আসলাম ভাই, নির্বাচনে কবে যাবেন আপনি? আমরা ওইদিকে পরে যাব। এর মধ্যে আজকের দিনে আমাদের পরবর্তী ঘটনার জন্য আমরা চলে যাব আমাদের দ্বিতীয় হোস্টের কাছে। তৌসিফ, তোমার ঘটনাটি যদি শোনাতে। থ্যাংক ইউ সিয়াম ভাইয়া। ঘটনাটি আমার বন্ধুর, এবং ও আমাকে লিখে পাঠিয়েছে, এবং যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই পড়তে চাই। ঘটনাটি আমার আম্মুর কাছ থেকে শোনা। আম্মু তখন অনেক ছোট। আমি আমার আম্মুর হয়ে বলছি। আমাদের বাড়ির বর্ণনাটা একটু দেই। বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর ইত্যাদি, এবং জঙ্গলের ভিতর ছিল একটি শিমুল গাছ। আর ওই জঙ্গলের থেকে যদি একটু দূরে যাই তাহলে আরো দুটি বড় শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভুতুড়ে বলেই জানত। যাক গিয়ে এবার ঘটনায় আসি। আমার বয়স তখন 13 কি 14 হবে। আমরা এবং আমাদের চাচা কাকারা একই সাথেই থাকতাম। আমার এক চাচির সারা শরীরে অনেক ব্যথা ছিল, এবং এই ব্যথার কারণে তিনি একটা পর্যায়ে গিয়ে প্যারালাইসিস রোগে থাকেন। এবং যে সময়টার কথা বলছি সে সময়টাই প্যারালাইসিসের জন্য তেমন কোনো চিকিৎসাও ছিল না।
তাই তিনি একা চলাফেরা করতে পারতেন না। সে কোথাও গেলে তার সাথে একজনকে যেতে হতো। এরকম তিনি যখনই যেখানে যেতেন, ওনার সাথে কেউ যেত বা উনি কাউকে সাথে করে নিয়ে যেত। একদিন রাতের বেলা সে ওয়াশরুমে যেতে চেয়েছিল। আমি তার সাথে যাই। গ্রামে সাধারণত ওয়াশরুম বাড়ি থেকে অনেক দূরে হয়, আর যেহেতু এটা অনেক আগের ঘটনা, সেহেতু আমাদের ওয়াশরুমটাও আমাদের বাড়ি থেকে বলতে গেলে একদম জঙ্গলের কাছাকাছি ছিল। চাচি আমাকে ডেকে তুললেন। তিনি বললেন তিনি ওয়াশরুমে যেতে চান। আমি চাচিকে নিয়ে ওয়াশরুমের দিকে গেলাম। সে যখন ওয়াশরুমের কাছাকাছি গেল, তখন যেটা হলো সেটা কখনো আমি বিশ্বাস করতে পারি না। সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম এটা কিভাবে সম্ভব যে একা কিছু করতে পারে না সে কিভাবে আমাকে ধাক্কা মেরে দৌড় দিল। আমি গিয়ে বিষয়টা সবাইকে বললাম। অনেকে হয়তো বিশ্বাস করতে চায়নি, ভাবছে যে আমি মশকরা করছি। কিন্তু রাত বেজে যে তখন 1:20, বললাম চাচিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই সবাই জঙ্গলের দিকে খুঁজতে গেল, সাথে আমিও গেলাম ওদের সাথে। সে সময় টর্চ লাইট ছিল না, তাই সবাই মোমবাতি, হারিকেন এগুলো নিয়ে গেল। খুঁজতে খুঁজতে একটা সময় গিয়ে আমরা জঙ্গলের মাঝামাঝিতে চলে যাই, এবং যে আগে বলেছিলাম জঙ্গলের মাঝখানে শিমুল গাছ রয়েছে, সেই শিমুল গাছটির নিচে চাচি অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই চাচিকে কাঁধে করে বাড়িতে নিয়ে এলো। জ্ঞান ফেরার পর যখন চাচিকে সম্পূর্ণ কথা বলা হলো এবং সম্পূর্ণ ঘটনা বলা হলো, চাচি বলল সে তো কিছুই জানে না। এরপর একজন কবিরাজ আনা হলো। কবিরাজ যেটা বলল সেটা হচ্ছে কি, এই বাড়িতে একটা ভালো জিন এবং একটা খারাপ জিন আছে ওই শিমুল গাছটায়। শিমুল গাছটার জিন সব সময় অমঙ্গল করতে চায়, তবে বাড়ির জিন সেই অমঙ্গলগুলোকে সব সময় প্রতিহত করে। খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিল, সেজন্য ওয়াশরুমের সামনে থেকে ধরে নিয়ে গেছিল। খারাপ জিনটা যদি চাচিকে গাছের উপর তুলতে পারত, তাহলে হয়তো চাচি আমাদের মাঝে বেঁচে থাকতেন না। ভালো জিন চাচিকে গাছের উপর তুলতে দেয়নি এবং তাকে মারতে দেয়নি। এইসব কিছু কবিরাজ যখন আমাদেরকে বলল, আমরা ঘটনাটা বিশ্বাস না করেও করলাম। কবিরাজ বলল যে আমাদের বাড়ির চারদিক বন্ধ করাতে হবে, অর্থাৎ বন্ধ করাতে হবে, না হয় ভবিষ্যতে এই জিন আরো অনেক ক্ষতি করতে পারে। তাই কবিরাজ একদিন পরেই
আমাদের বাড়িটিকে বন্ধ করে গেল এবং জঙ্গলের মাঝে থাকা যে শিমুল গাছটি ছিল সেটিকে কেটে ফেলার পরিকল্পনা করা হলো। কবিরাজ নিজে এসেই শিমুল গাছটিকে কাটলেন। যেদিন শিমুল গাছটি কাটা হয়েছিল সেদিনও একটা ঘটনা ঘটেছিল। সে ঘটনাটি হচ্ছে, শিমুল গাছটাকে যখন কাটা হচ্ছিল শিমুল গাছটি থেকে অঝরে রক্ত বেরোচ্ছিল। গ্রামের অনেক মানুষই তা দেখতে ছুটে এসেছিল। এরপরে কখনো হয়তো আমাদের বাড়িতে কোনো কিছুই হয় না, কারণ আজ পর্যন্ত আমরা সবাই ওখানে খুব সুন্দরভাবে জীবনযাপন করছি। ধন্যবাদ সিয়াম ভাইয়া। একটু কি ছিল আমার ঘটনাটি? ধন্যবাদ তাওসিফ তোমার ঘটনার জন্য। গ্রামের বাড়ি, জিন, ভূত, অসংখ্য ঘটনা, এই সবকিছু নিয়ে হয়তো আমাদের জীবন কাটে। ভয়, ভীতি অথবা অথবা এক্সট্রা টেরেস্ট্রিয়াল কোনো কিছুর প্রকোপ। যাই হোক, এসব জাতীয় কোনো কিছু যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি নোটিশ বোর্ডে দেওয়া আছে। সেই নোটিশ বোর্ড থেকে ইমেলটি নিয়ে আমাদেরকে ইমেল করতে পারেন আর জানিয়ে দিবেন আপনি যদি চান আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই, অথবা আপনি নিজে নিজে ঘটনাটি শেয়ার করতে চান। এছাড়া আমাদেরকে মেসেজে জানাবেন যে আমাদের ঘটনাটি আমাদের ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আর অনেকে এখানে সাউন্ডের প্রশংসা করছেন। প্রত্যেকটা সাউন্ড, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আর আপনাদের ভয়ের অন্যতম সোর্সের ক্রেডিট দিব হচ্ছে আমরা উৎসকে, বা এই ক্ষেত্রে যারা ওকে কানা শাহেদ হিসেবে ছিলেন। এছাড়া আমাদের টিমকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ঘটনা কালেক্ট করা বা ঘটনাগুলোকে পাঠানো আর আপনাদের জন্য প্রেজেন্ট করার অবস্থায় নিয়ে আসে। আর এইসবের মাঝখানে আমাদেরকে ওয়াসিল লিখেছে ভাই খুব ভয় লাগছে। এছাড়া পাওয়া যায় নাপা ছাড়া অনেকে লিখেছে। তো রাত 1:22 আজকের জন্য তাহলে আমরা এখানেই শেষ করব। ইনশাআল্লাহ ফিরে আসছি আগামী শুক্রবারে। আপনাদের ঘটনার অপেক্ষা থাকবো, লিখে পাঠাবেন। তাসিফ, যদি তুমি কিছু বলার থাকে বলতে পারো। আমিও বলবো যে থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা একদম প্রথম থেকে আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন, এবং আশা করি নেক্সট সপ্তাহে যখন আবার শুক্রবার আসবে এবং আমরা আবার সব সময় আপনাদেরকে পাবো, সেহেতু সিয়াম ভাই যেটা বলছিল যে ঘটনার ব্যাপারে, তো আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। নোটিশ বোর্ডে সেই ইমেলটি দেওয়া আছে। আশা করি নেক্সট সপ্তাহে আমরা আরো ভালো, আরো সুন্দর ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। অমাবস্যার শুক্রবার থেকে বিদায় নিচ্ছি।